ডক্টর.কম অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার সাদর অভিনন্দন। আমাদের মধ্যে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জিয়াউল ইসলাম। ডক্টর ইসলাম, আপনাকে অভিনন্দন এখানে আসবার জন্য। আর আজকে আমরা ওনার সাথে আলোচনা করব ঋতুকালীন যে সমস্ত রোগের প্রকোপে আমরা সম্মুখীন হই, সেই সমস্ত ঋতুকালীন কিছু রোগ নিয়ে আজ আমরা কথা বলবো। তো ডক্টর ইসলামকে বলি যে আমরা বেশিরভাগ, এখন তো গ্রীষ্মকাল চলছে, বসন্ত প্রায় শেষের দিকে, তো এ সময় বেশ কিছু রোগের আমরা সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে যেমন একটি হচ্ছে, যেটা অনেকগুলোর মধ্যে মাথায় আসছে, যেটা যে বোধহয় ডায়রিয়াটা প্রবল আকারে আমরা সম্মুখীন হই, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমাদের এ দেশে, বিশেষত ট্রপিক্যাল কান্ট্রিতে যে সমস্ত রোগগুলো গ্রীষ্মকালীনভাবে দেখা যায়, তার ভিতর ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, জন্ডিস, টাইফয়েড এবং তাছাড়া ছোটো চিকেন পক্সো কিংবা মিজলস, এগুলো আপনি প্রকোপ দেখতে পাবেন। কিন্তু আপনি সত্যি খুব সুন্দর একটা টপিক্সের কথা বলেছেন, সেটা হচ্ছে ডায়রিয়া। মূলত ডায়রিয়াতে বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি, তাতে দেখা যায় যে সমস্ত শিশুরা 5 বছর বয়সের নিচে আছে, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে যত রোগই আমাদের সংক্রামক হোক না কেন, তার ভিতরে ডায়রিয়াতে সব থেকে বেশি লোক মারা যায়। বেশি লোক মারা যায়। সুতরাং আপনি টপিক্সটা খুব ভালোই চয়েস করেছেন। আর তাছাড়া এই ডায়রিয়া সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলার, প্রথমত আমাদেরকে জানতে হয় যে ডায়রিয়া ব্যাপারটা কি। তা ডায়রিয়া কখন আমরা বুঝবো যে ডায়রিয়া হয়েছে বা ডায়রিয়া হলে সেই সময় আমাদের কি করণীয়, রাইট। এখন প্রথমত আমরা ডায়রিয়া সম্পর্কে একটু আলোচনা করি যে ডায়রিয়াটাকে কখন আমরা বুঝবো যে ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া আমরা সবাই জানি, মোটামুটি প্রাথমিক নলেজ তো আমাদের সবারই আছে, যেটা হচ্ছে যে পাতলা পায়খানা মানে আমরা বুঝি নিই ডায়রিয়া। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 3 থেকে 4 বারের বেশি যদি পাতলা পায়খানা হয়, তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বলে ধরে নেব। আচ্ছা, এটা বলছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে আর কি। এবারে কথা হচ্ছে যে এই যে 3 থেকে 4 বার পায়খানা শুধু নয়, সেখানে আরও গাইডলাইনে বলা আছে যে শুধু 3 থেকে 4 বার নয়, স্বাভাবিক পায়খানার থেকে যদি কারো বেশি পায়খানা হয়, সেটাকে আমরা ডায়রিয়া বলে ধরে নেব। এটা হচ্ছে রিকমেন্ডেশন। এবারে প্রশ্ন হচ্ছে যে ডায়রিয়া হলে কেন মারা যায়? এত বেশি শিশু যে ডায়রিয়াতে আজকাল মারা যাচ্ছে পৃথিবীতে, সেটা কেন? আমি পার্সেন্টেজগুলো পরে আপনাকে বলছি যে বর্তমান ক্রাইটেরিয়া কোথায় আমরা আছি দাঁড়িয়ে। একটু ইন্টারাপ্ট করছি, ডায়রিয়ার সাথে কি বমিটাও থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি বলছি সিমটমস অফ ডায়রিয়া, সেই প্রসঙ্গে আসবো। আরও সুন্দর একটা প্রশ্ন আপনি করলেন যে শুধু কি পাতলা পায়খানা হলেই সেটাকে আমরা ডায়রিয়া বলে ধরে নেবো? না, পাতলা পায়খানা তো মাস্ট, সেটা থাকবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পাতলা পায়খানা থাকতেই হবে, আদারওয়াইজ ডায়রিয়া হতেই পারে না। এবারে সেকেন্ডারি যে মানে সিমটমগুলো থাকে, সেগুলো প্রথমত হচ্ছে যে ভমিটিং থাকতে পারে, আবার ভমিটিং নাও থাকতে পারে। প্রথম 2 কিংবা 1 ঘন্টার ভিতরে ভমিটিংটা দেখা যায়, তারপরে কিন্তু ভমিটিং আর থাকে না। কারণ উপর আপার অ্যাবডোমিনাল স্পেসে যেগুলো ভমিটিংগুলো থাকে, সেগুলো হয়ে যাওয়ার পরে তখন শুধু প্রায় লোয়ারটাই চালু থাকে, উপরটা প্রায় বন্ধ হয়ে যায়। অথবা আরও একটা প্রশ্ন থাকে, সেখানে এই যে ভমিটিংটা থাকে, ভমিটিংয়ের সাথে সাথে একটু কোলিক মানে পেন, পেটে ব্যথা থাকতে পারে। সেটা মাইল্ড হতে পারে, আবার সিভিয়ারও হতে পারে। এছাড়াও যেটা থাকবে, মানে একটা স্প্যাজম মতো থাকে। এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে যে একটু মাত্রায় তাপমাত্রা থাকতে পারে, টেম্পারেচার। হ্যাঁ, ফিভারটাও আসতে পারে। আচ্ছা, এই 4টে সিমটম অবশ্যই অবধারিত না হলে আপনি সেটাকে ডায়রিয়া বলতে পারবেন না। এটা গেল। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এবারে ডায়রিয়া হলে কেন এত শিশু বেশি মারা যায়? এটাই তো প্রশ্ন হচ্ছে, এরপরে উত্তরটা শুনুন। ডায়রিয়া হলে শিশু মারা যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। রাইট, খুব সুন্দর কথা বলেছেন, ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন যে কথাটা আমাদের আগে জানতে হবে যে কখন আমরা বুঝবো ডিহাইড্রেশন হয়েছে বাচ্চা কিংবা হতে চলেছে। আমরা জানি যে বডি থেকে ফ্লুইড লস মানে ডিহাইড্রেশন, কিন্তু এই ডিহাইড্রেশন মাত্রাটা কতটা পরিমাণ ছাড়িয়ে গেলে আমাদের ডক্টরকে কল করতে হবে, অথবা সেটাকে আমাকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। তো এই যে ব্যাপারটা প্রশ্ন আপনি আসেন, এর আগে একটা প্রশ্ন অবশ্যই আমাদের জানা দরকার যে ডায়রিয়া কেন হয়। তারপরে প্রশ্ন হচ্ছে যে ডিহাইড্রেশনের ব্যাপারটা। হ্যাঁ, ডায়রিয়া কেন হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে বলতে পারি যে 3টে মূলত কারণ থাকে ডায়রিয়ার পিছনে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর হচ্ছে ভাইরাস, 3 নম্বর যেটা সেটা হচ্ছে প্যারাসাইট। ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস যেগুলো, সেগুলো আমরা কিন্তু প্রিভেনশন করতেই পারি, কিন্তু প্যারাসাইটকে প্রিভেনশন করা যায় না। প্যারাসাইটটা শুধু ইরেডিকেশন করা যেতে পারে, ওটাকে শুধু মানে রিমুভ করা যেতে পারে, ওটাকে প্রিভেন্ট করা যায় না। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে যে যখন ডিহাইড্রেশন হবে, তখন আমরা কিভাবে এই ডিহাইড্রেশনকে রিহাইড্রেশন করবো, কভার করবো, এটাই হচ্ছে প্রশ্ন। সেক্ষেত্রে যেটা বলা আছে, বিশেষ করে
সে প্রসঙ্গে আমরা একটা কথা বলি যে ORS আমরা সবাই জানি, ওরাল রিহাইড্রেশন থেরাপি, ORS বা ওরাল রিহাইড্রেশন সিস্টেম। এই যে ওরাল রিহাইড্রেশন থেরাপি যেটা আমরা বলি ORT, এটা কিন্তু সবথেকে বেশি যেটা ব্যবহার হওয়া উচিত বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে আপনার বাড়িতে আপনি তৈরি করতে পারেন। সেই কিন্তু মতটা দুরকম আছে। সেটা কিরকম আমি বলছি। হু রিকমেন্ডেশন যেটা করছে সেটাকে আমরা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করিনি। সেক্ষেত্রে বলা হয়েছে যে 6 চামচ, আমি এখানে একটা সুন্দর প্রফর্মা দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারি জিনিসটা, যে 6 চামচ যদি দেওয়া হয় সুগার, চিনিটা 6 চামচ দেবেন, আর সেক্ষেত্রে হাফ চামচ মাত্র দেবেন সল্ট। আচ্ছা। 1 লিটার গরম জলে, গরম জলটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হওয়া দরকার আছে, তারপর কিন্তু কুল হওয়া দরকার আছে, আদারওয়াইজ কিন্তু এটা মেশানো যাবে না। এটা একসাথে মেশালেন। এবারে 1 লিটার জলটা সাধারণভাবে হয়তো মাপার একটা পরিমাপ থাকে, আমরা ঘরে তো হয়তো 1 লিটার কতটা মাপবো না এই প্রশ্নটা এসে যেতে পারে। সাধারণভাবে যে কাপগুলো আমরা টি ভাবে ব্যবহার করি তার 5 কাপ দিলে 1 লিটার জল হয়ে যায়। বা আজকাল তো এখন তো খুব সহজ, হ্যাঁ রাইট, যেটা আমি বলছি মিনারেল ওয়াটারগুলো, যেহেতু মিনারেল ওয়াটারগুলো একটা বটলগুলো মেপে নিয়ে, যদিও এই বটলগুলো তো আমরা রিভাবে ব্যবহার করি, কিন্তু এগুলো ইউজ অ্যান্ড থ্রাস এই ব্যাপারটা ছিল, ক্রাশের ব্যাপারটা ছিল, তবু আমরা হয়তো দ্বিতীয়বার সেগুলো ব্যবহার করি, কিন্তু এগুলো একটা ইনফেকশাস কিন্তু হয় এখান থেকে। এগুলো কিন্তু করা আদৌ উচিত নয়। সেক্ষেত্রে কি বোতলগুলো মাঝে মাঝে ওয়াশ করলে পারে? কোনো ওয়াশ করলে করা তো খুবই দরকার, কারণ ওয়াশের প্রশ্নটা আমরা আসছি পরবর্তীকালে। এই যে ওয়াশের ব্যাপারটা আপনি বললেন না, এটাও একটা আরেকটা দিক আছে। এই যে ডিহাইড্রেশন এবং ডায়রিয়া, এক্ষেত্রে প্রিভেনশন অফ ডায়রিয়া বলতে একটা চ্যাপ্টার আমরা আসবো একটু পরেই। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ওয়াশের কতটা গুরুত্ব আছে এই ডায়রিয়া প্রতিরোধের ক্ষেত্রে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে প্রতিরোধ করাটা। নিশ্চয়ই, তাই নাকি? সেটা না করতে পারলে হওয়ার পরে আপনি যে দৌড়ি করবেন, ডাক্তারকে দেখাবেন, হসপিটালাইজ হবেন, নার্সিংহোম যাবেন, দ্যাট ইজ ঠিক আছে, এটা তো লাইফ সেভিং এর জন্য প্রয়োজন আছে, মানে কিন্তু হওয়ার আগের যে প্রিভেনশন, এই যে রোগ প্রতিরোধের যে একটা প্রসিডিওর আছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে রোগটা আদৌ হচ্ছে না, বা আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারছি। এই মুহূর্তে যেটা জানতে ইচ্ছে করছে যে আপনি বলছিলেন যে কি কি ভাবে ডায়রিয়াটা হয়, কেন হয়? হ্যাঁ, কি ভাবে ডায়রিয়া যেটা হয়, প্রথমত যেটা হয় সেটা হচ্ছে কি যে ডায়রিয়া আমরা বললাম ব্যাকটেরিয়া, বললাম ভাইরাস, এবং বললাম প্যারাসাইট। ব্যাকটেরিয়া কোথা থেকে কিভাবে হয়? আমাদের যেগুলো কিচেন থাকে, কিচেনের ভিতরে যে সমস্ত পেট ডগগুলো থাকে, কিংবা পেট যতগুলো আমরা ঘরে মানে গৃহপালিত যে পশুগুলো থাকে, সেই পশুগুলোর যখনই আনাগোনা যদি আমাদের কিচেনের ভিতরে হয়, তাহলে কিন্তু এই ধরনের আমাদের খাদ্যে ইনফেকশন হয়ে যায়। মানে কুকুর, বেড়াল, এগুলো সবই কিন্তু বহন করে। 1 নাম্বার, মানে এদের লোম থেকে না, এদের গায়েতেও হয়, প্যারাসাইট গুলো হয় এবং ভাইরাস গুলো পাওয়া যায়। আর প্লান্ট ভাইরাস থেকে যেগুলো আমরা বলি আর কি ব্যাকটেরিয়া, খাদ্য যে সমস্তগুলো খাদ্য আমরা সাধারণত খাই, ওপেন যারা কাটা ফল থেকে আরম্ভ করে শুরু করে যে সমস্ত খাদ্য, ফলের রস, এগুলো যে আমরা খাই, আর সেগুলো যে রাস্তাঘাটে থাকে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বহন করে। এটা হয়তো আমরা আমাদের বডি সিস্টেমের মেকানিজম, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইমিউনাইজেশন থাকে বলে হয়তো আমরা এফেক্টেড হই না। যদি আমাদের বডিতে ইমিউনাইজেশন সিস্টেমটা কাজ না করে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা রোগগ্রস্ত হয়ে যেতে পারতাম। এবং আমরা যে হচ্ছি না বলে যে একদমই হব না সেরকম না, যখন দেখা যাবে ইমিউন সিস্টেমটা আপনার ব্যাকটেরিয়া থেকে ইনফেকশনের থেকে দুর্বল হয়ে পড়েছে, তখন তো অটোমেটিক আপনাকে ডিজিজ হতেই হবে। আর এছাড়া একটা গেল ব্যাকটেরিয়া, আর একটা গেল ভাইরাস। এছাড়া একটা যেটা, সেটা হচ্ছে কি আপনার, আমি বললাম প্যারাসাইট। প্যারাসাইটটা কি জিনিস? অ্যাকচুয়ালি আপনি কাউকে যখন আমন্ত্রণ করেন, যেমন আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এখানে চলে এসেছি আপনাদের স্টুডিওতে, কিন্তু বিনা আমন্ত্রণে যদি এখানে কেউ এসে পড়েন, তাকে আপনি কি বলবেন? প্যারাসাইটটা সেই ধরনের। আচ্ছা, মানে আপনাকে বিন বলে মেহমান একটা কথা বলে না, যে আপনাকে কিছু বলা হলো না অথচ আপনি চলে এসেন অযাচিতভাবে। যেমন সেরকম কৃমি যেমন হয়, আপনি কি কৃমিকে দাওয়াত দেন বা কৃমিকে আমন্ত্রণ করেন? নিশ্চয়ই করেন না, কিন্তু পেটের ভিতরে অটোমেটিক কৃমি হয়ে পড়ে। কেন? এটা তো আপনি কোনোদিন চান না যে কৃমি আমার পেটে হোক, কারণ সেটা তো আপনার পক্ষে হার্মফুল, আপনার বডির পক্ষেও হার্মফুল। আমরা প্রত্যেকের পক্ষে সেটা কোনোদিন আমরা কেউ অ্যাকসেপ্ট করি না যে কৃমি আমার হোক, কিংবা আমরা কেউ অ্যাকসেপ্ট করি না যে আমাদের পেটে মানে কি এই হুকওয়ার্ম হোক, কিংবা আর্থওয়ার্ম হোক, কিংবা আপনার ধরুন যেটাকে আমরা বলি এই পিনওয়ার্ম হোক, এই ধরনের বহু রকম ওয়ার্ম আছে যেগুলো আমাদের অটোমেটিক চলে আসে। এই যে প্যারাসাইট, এর থেকে ইনফেকশন হয়েও ডায়রিয়া হয়। তাহলে এই 3 প্রকারে ডায়রিয়াটা হয়। এর কজটা হচ্ছে বিশেষত 3, মানে মূলত তাহলে 3টে প্রকারে আমরা এই সমস্ত যেগুলো আপনি বললেন সেগুলো এড়িয়ে চললে হয়তো কিছুটা হলেও প্রিভেন্ট করা যেতে পারে। আর আরো কিছু দিক আছে যেগুলো প্রিভেনশন অফ ডায়রিয়া বলে ব্যাপারটা বলা হয়। সেটা নিয়ে একটু শুনবো। প্রিভেনশন অফ ডায়রিয়া বলতে প্রথমত আমরা যেটা লক্ষ্য করি, সেটা আরো একটু সুন্দর করে আমি আপনাকে বোঝাতে পারবো। সেটা হচ্ছে কি, প্রিভেনশনের ভিতরে যেটা আমরা বলছি
যেটা হচ্ছে যে 1 নম্বর আপনি যেটা করেছেন যে প্রিভেনশন বলতে যেটা বলতে ওয়াটার, আরেকটা হচ্ছে আপনার স্যানিটেশন এবং হচ্ছে হাইজিন, এই 3টে দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই ডায়রিয়াটাকে আমরা অনেক ক্ষেত্রে রোধ করতে পারি। আচ্ছা, মানে বহুলাংশে রোধ করতে পারি। সেরকম কিরকম, সেফ ওয়াটারটা কিন্তু অলওয়েজ আমাদের যেটা আমরা খাবো সেটা যেন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস ফ্রি হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা যখন তখন ইনফেক্টেড হতে পারি। এবং কিভাবে বুঝবো যে জলটা পরিশ্রুত জল? মানে অনেক সময় তো এমনও দেখা যায় যে বাড়িতে অনেকেই অ্যাকোয়াগার্ড ইউজ করেন, কিন্তু সেই এমনও দেখেছি অ্যাকোয়াগার্ডের ভেতরেই হয়তো মানে পোকা রয়েছে বা আরশোলা রয়েছে বা টিকটিকি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই যে ব্যাপারটা আপনি বললেন আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল পরিশ্রুত জল কিন্তু সত্যিকারের পাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে পড়ছে, যার ফলে মিনারেল ওয়াটারগুলো খুব কম মানে পয়সায় অনেক বেশি পরিমাণ ওরা মুনাফা করছে শুধু এই সুযোগটাই গ্রহণ করে। আর সেটাকে পরিমাপের আমাদের এই দেশে আপাতত তেমন কোনো সুরাহা ব্যবস্থা মানে সুষ্ঠু ব্যবস্থা নেই যে আপনি আপনার জলটা নিয়ে পরীক্ষা করে দেখবেন যে কতটা সেটা পরিশোধিত আছে কিংবা সেই জলটা কতটা পরিমাণ দূষিত আছে। এই যে ব্যাপারটা আমাদের সরকারি লেভেলে সেইভাবে অনেক সুযোগ সুবিধা যদিও হয়েছে, আজকাল অনেক জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু খুব বহুল আকারে যে সেইটা আপনি যে কোনো নিয়ে চলে যাবেন একটা স্যাম্পল জলের, যে দেখুন তো আমার এই জলটা কতটা পরিমাণ শোধিত এবং কতটা পরিমাণ বিশোধিত, সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই দেশে সেইভাবে এখনো পর্যন্ত সুযোগ সুবিধা নেই। এই যে ব্যাপারটা হয়তো অচিরে হতেও পারে যে কথা, সেগুলোর ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে যেটা আপনি যদি প্রশ্ন করেন যে সেটা আমি বুঝবো কি করে, তাহলে কিছু জিনিস ধরুন আছে। নাম্বার 1 হচ্ছে কি, যে আপনার জলটা যতই ভালো হোক আর খারাপ হোক না কেন সেটা নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই, কিন্তু শুনবো নিশ্চয়ই। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার, কোথাও যাবেন না, টিভির পর্দায় চোখ রাখুন, ফিরে আসছি এক্ষুনি।